सुखन लगन में हसब नसब में करम नियम में है सबसे आला। सुखन लगन में हसब नसब में करम नियम में है सबसे आला। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো লক্ষ্য করি যে এখানে এই যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা আইবিডি যেটাকে বলি, এটার দুটো সাবটাইপ আছে, একটা হলো আলসারেটিভ কোলাইটিস আর একটা হলো ক্রোনস ডিজিজ। এখন আপনারা যদি ডেভিডসনটা একটু লক্ষ্য করেন যে এখানে এই যে পুরো আইবিডি ইনফ্লামেটরি বাউল ডিজিজের প্যাথোফিজিওলজিটা দেখেন, মাত্র একটা প্যারা। দেখেন এখানে অর্ধেক প্যারা, এর পরের পেজের কন্টিনিউশন হলো এখানে, ঠিক আছে? এই যে জাস্ট একটা প্যারা, বাট দেখেন এটাকে আপনি বুঝে পড়তে গেলে দেখবেন আপনার এখানে অনেকগুলো কোশ্চেন অ্যারাইজ করে, যার অ্যান্সারটা কিন্তু ডেভিডসনে নাই। এবং এটা খুবই স্বাভাবিক, কারণ এই পুরো অ্যান্সারটা যদি দিতেই হয় তখন ডেভিডসন বইটা এত সুপার একটা বই আর হতো না, মানে তখন খুব বিশাল হয়ে যেত। সো এই জিনিসটা হচ্ছে আমাদের কাজ, পড়ার সময় আপনার ভেতর থেকে কোশ্চেন অ্যারাইজ করতে হবে এবং তার অ্যান্সারটা আপনাকেই বের করতে হবে। তো দেখুন এখানের মধ্যে আমি জাস্ট ছোট্ট একটা টপিকস নিয়ে কথা বলবো। আপনাদেরকে প্রথমে বলে রাখি যে এখানে ডেভিডসনের এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, আপনার এক্সামের জন্য ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ। দেখেন এখানে ইনফ্লামেটরি বাউল ডিজিজের জন্য আমরা দুটো ফ্যাক্টরকে দায়ী করছি। একটা হলো মডিফায়েবল বা এনভায়রনমেন্টাল রিস্ক ফ্যাক্টর, মানে যেটাকে আপনি চাইলেই অ্যাভয়েড করতে পারবেন, এবং এই রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে আপনার ধরে নেওয়া যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ হবে না বা কম হবে। ক্লিয়ার? আর কিছু হলো নন মডিফায়েবল ফ্যাক্টর, এটা আপনার হাতে নাই, এটা আল্লাহ তাআলা যদি আপনার ভাগ্যে লিখে রাখে তাহলে হচ্ছে আপনার অন্যান্য মানুষের চাইতে আইবিডি হওয়ার রিস্ক অনেক বেশি বা হবে। আচ্ছা, এটাকে আমরা বলি জেনেটিক ফ্যাক্টর। এখন এখানে অনেকগুলো ইস্যু আছে যেটা আমরা ইনশাল্লাহ পরে কথা বলবো। এখন আমি শুধু একটা ইস্যু নিয়ে কথা বলি যে এখানের মধ্যে দেখেন যে গাট ব্যাকটেরিয়া, হ্যাঁ, অর্থাৎ এই যে কথাটা এখানে যদি আপনারা পড়েন, এর একটা সামারি হলো কি যে আপনার একজন নর্মাল হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে নর্মাল ফ্লোরা থাকে, আমার ট্রিলিয়ন্স অফ নর্মাল ফ্লোরা, বা এটাকে আমরা বলি গাট কমেন্সালস বা ইউজফুল গাট ব্যাকটেরিয়া আমরা বলি। তো এরকম ইউজফুল গাট ব্যাকটেরিয়া দেখেন যেটা আপনার সবার কাছে আছে, যেমন ফিকালি ব্যাকটেরিয়াম, ব্যাকটেরয়েডস, ল্যাক্টোব্যাসিলাস, বাইফিডো ব্যাকটেরিয়াম, হ্যাঁ, রোসেভুরিয়া। এই যে এগুলো হলো খুব কমন কিছু ইউজফুল ব্যাকটেরিয়া বা কমেন্সালস অথবা নর্মাল ফ্লোরা অফ গাট। এরা হচ্ছে আমাদের গাট মিউকোসায় ইনফ্লামেশনকে সাপ্রেস করে রাখে, ফলে আমাদের গাট মিউকোসা অর্থাৎ স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনের মিউকোসাল লাইনিংয়ের মধ্যে কোনো ইনফ্লামেশন হয় না, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর কথা হলো যে এরা কি করে, কিছু অ্যান্টি ইনফ্লামেটরি মেডিয়েটার্স তৈরি করে, যেমন বিউটাইরেট তৈরি করে, হ্যাঁ, তারপরে হচ্ছে ওরা আমাদের যেমন শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করে। এই যে বিউটাইরেট, তারপরে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, এরা গাট মিউকোসা ইনফ্লামেশনটাকে কি করে, হোল্ড করে, সাপ্রেস করে, কমিয়ে রাখে। এখন যদি কারো এই যে নর্মাল ফ্লোরাগুলোর সংখ্যা কমে যায়, হ্যাঁ, তার মানে এটাকে আমরা কি বলি, এই যে নর্মাল ফ্লোরার সংখ্যা কমে যাচ্ছে, রিডিউসড ডাইভার্সিটি বলি এটাকে, ডেভিডসন এভাবে বলা আছে, এটাকে আমরা বলি ডিসবায়োসিস। এটাকে আমরা কি বলি, ডিসবায়োসিস। এই ডিসবায়োসিস হলে তার মানে আপনার এই যে উপকারী যে মেটাবোলাইটসগুলো তৈরি হতো অ্যান্টি ইনফ্লামেটরি, তারা আর তৈরি হচ্ছে না, ফলে ওই পেশেন্টদের ক্ষেত্রে গাট মিউকোসাই ইনফ্লামেশন রেট বেড়ে যাবে এবং দ্যাট উইল লিড টু ইনফ্লামেটরি বাউল ডিজিজ, আইদার আলসারেটিভ কোলাইটিস নাইদার ক্রোনস ডিজিজ। ক্লিয়ার? এ হলো একটা ইস্যু। তাহলে এটা হচ্ছে যাদের নর্মাল ফ্লোরা কমে যাবে তাদের ক্ষেত্রে হচ্ছে। আরেকটা ইস্যু হলো যে দেখেন আপনাদের একটা প্রশ্ন আসতেই পারে যে আমাদের ইমিউন সিস্টেম অলওয়েজ যে কোনো প্যাথোলজিক ব্যাকটেরিয়া অর্থাৎ যে কোনো ফরেন অর্গানিজম, ফরেন পার্টিকেল পেলেই সে কিন্তু একটা কী করে, তার এগেনস্টে ইমিউন রেসপন্স শো করে, আর ইমিউন রেসপন্সটা প্রকাশ পায় ইনফ্লামেশন হিসেবে। তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এগুলো তো ব্যাকটেরিয়া, তাহলে আমার ইমিউন সিস্টেম কেন এদেরকে প্যাথোলজিক্যাল হিসেবে মানে কাউন্ট করছে না, কেন এদের এগেনস্টে ইমিউন রেসপন্স শো করছে না ইন এ হেলদি ইন্ডিভিজুয়াল? এর কারণটা কি? এর কারণ হলো খুব ইম্পর্ট্যান্ট, যেটা দেখেন আপনারা ডেভিডসনটা যদি দেখেন, এখানে একটা সুন্দর ডায়াগ্রাম আছে 23.55। দেখেন এখানে আপনাদেরকে দেখানো হচ্ছে যে কিভাবে একটা ব্যাকটেরিয়া, এগুলো হলো এই যে গাট লুমেনের ব্যাকটেরিয়া, এবং এই ব্যাকটেরিয়া প্রথমে চলে আসলো কার কাছে,
অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মানে হলো এটা হলো আসলে ম্যাক্রোফেজ অথবা ডেনড্রাইটিক সেল, ঠিক আছে। এখন যখন আমাদের এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কোনো একটা ব্যাকটেরিয়াকে, কোনো একটা ফরেন পার্টিকেলসকে, কোনো একটা অ্যান্টিজেনকে সে যখন এনগালফ করে, সে তাকে ভিতরে প্রসেসিং করে কি করে, এমএসসি প্রেজেন্টেশন করে। এই যে এটা হলো এমএসসি প্রোটিন, এটা হলো MSC2 হতে পারে, MSC1ও হতে পারে, এই যে গ্রিন কালার যেটা দেখতে পাচ্ছেন, আর তার উপরে এই ব্যাকটেরিয়াল অ্যান্টিজেনটা বসে আছে। তাহলে এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের MSC আর ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন এই দুটোকে বলে MSC ফরেন প্রোটিন কমপ্লেক্স, হ্যাঁ, বা MSC পেপটাইড কমপ্লেক্স। আচ্ছা, এখন এই কমপ্লেক্সটা নিয়ে সে কার কাছে যাবে? এই কমপ্লেক্সটা নিয়ে সে যাবে CD4 বা হেল্পার টি সেলের কাছে। এটা হলো হেল্পার টি সেল। এখন এখানে দেখেন এই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সাথে হেল্পার টি সেলের একটা সিগন্যালিং হচ্ছে। তো এখানে একটা ইনফরমেশন ল্যাকিংস আছে। আপনারা যদি লেন্স রিভিউ মাইক্রোবায়োলজি বইটা খুলেন, দেখেন এই চিত্রটা আমি এখানে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। এগুলো আমি ইন ডিটেলস আমার ইমিউনোলজি লেকচার সিরিজে কথা বলেছি, এখানে এত ডিটেলস বলবো না, শুধু ব্রিফলি বলি। দেখেন এই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আর এই হলো সেই হেল্পার টি সেল। তাহলে এখানে দুটো সিগন্যাল লাগবে। এই হেল্পার টি সেলটা অ্যাক্টিভ হতে দুটো সিগন্যাল লাগবে, একটা হলো সিগন্যাল 1 আর একটা হলো সিগন্যাল 2। এখন ডেভিডসনে শুধুমাত্র এই সিগন্যালটাকে দেখানো হয়েছে, যেটা হলো সিগন্যাল 1। কেমন? তাহলে সিগন্যাল 1টা কার কার মধ্যে হয়? এই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের MSC2 এবং এই যে ফরেন প্রোটিন কমপ্লেক্সের সাথে হেল্পার টি সেলের টি সেল রিসেপ্টরের সাথে, এটা হলো সিগন্যাল 1। এখন কখনোই একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল একটা হেল্পার টি সেলকে শুধুমাত্র সিগন্যাল এই 1টা দিয়ে অ্যাক্টিভ করতে পারবে না, তাকে সিগন্যাল 2 প্রোভাইড করতে হবে। সিগন্যাল 2টা কীভাবে হবে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের B7 প্রোটিন এবং হেল্পার টি সেলের CD28 প্রোটিনের মধ্যে একটা ক্রস লিঙ্কিং হতে হবে। এই দুটো সিগন্যাল যখন অ্যাট আ টাইম হবে, অ্যাক্টিভ হবে, তখনই এই হেল্পার টি সেলটা অ্যাক্টিভ হবে। এবং এই হেল্পার টি সেলটা যখন অ্যাক্টিভ হবে, তো এই হেল্পার টি সেলটা তখন সে ট্রান্সফর্ম হবে কিসে? হেল্পার টি সেল 1 এবং হেল্পার টি সেল 17-এ। হেল্পার টি সেল 1 তখন রিলিজ করবে বেশি বেশি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, আর হেল্পার টি সেল 17 এটা তখন বেশি বেশি রিলিজ করবে ইন্টারলিউকিন 22, ইন্টারলিউকিন 17, ইন্টারলিউকিন 21। এই সকল টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা এবং ইন্টারলিউকিন 17, 21, 22 এরা সবাই হলো প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স, এবং এদের কারণে তখন গাট মিউকোসে একটা ইনফ্লামেশন শুরু হয় এবং সেটাই হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ তৈরি করে। এই হলো ব্যাপারটা। এখন নর্মালি আমার আপনার ক্ষেত্রে, হেলদি ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে যাদের ইনফ্লামেটরি বাউল ডিজিজ নাই, তাদের ক্ষেত্রে হয় কি, ম্যাক্রোফেজ যদিও গাট ফ্লোরাকে MSC প্রেজেন্টেশন করে, কিন্তু তখন কিন্তু সে এই সিগন্যাল 2টা প্রোভাইড করে না। ফলে MSC প্রেজেন্টেশন হওয়া সত্ত্বেও নর্মাল ফ্লোরার অ্যান্টিজেনের এগেনস্টে, এটা হলো এই যে নর্মাল ফ্লোরা অ্যান্টিজেন, এই যে যেটা কমলা কালারের, তখন এই নর্মাল ফ্লোরার অ্যান্টিজেনের এগেনস্টে আমার আপনার একজন হেলদি ইন্ডিভিজুয়ালের হেল্পার টি সেল অ্যাক্টিভেট হয় না। ফলে এই যে হেল্পার টি সেল 117ও তৈরি হয় না। ফলে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স যেগুলো বললাম, ইন্টারলিউকিন 1, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, তারপর ইন্টারলিউকিন 17, 23, 22 এগুলো তৈরি হয় না, ফলে ইনফ্লামেশন হয় না। এখন যদি কোনো কারণে এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের ভেতরে এই যে অলমোস্ট ডেভিডসনও বলছে 163 জিন এই পর্যন্ত পাওয়া গেছে, এই জিনগুলো যদি মিউটেশন হয়ে যায়, যেমন NOD2 জিন আছে, এখানে IRGM জিন আছে, এগুলো যদি মিউটেশন হয়, তখন এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তার এই ইন্টেলিজেন্সি হারিয়ে ফেলে। তখন সে নর্মাল ফ্লোরার অ্যান্টিজেনকেও হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করার সময় সে সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 অ্যাট এ টাইম দুটো সিগন্যালই প্রোভাইড করে। ফলে হেল্পার টি সেলটা তখন অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং তখন গাট মিউকোজায় ইনফ্লামেশন শুরু হয়। তার মানে আমরা ওভারঅল এই ডিসকাশন থেকে বুঝলাম যে একজন হেলদি ইন্ডিভিজুয়ালসের ক্ষেত্রে নর্মাল ফ্লোরাকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করার সময় সিগন্যাল 2 প্রোভাইড করে না। ফলে নর্মাল ফ্লোরার এগেনস্টে গাট মিউকোজায় ইনফ্লামেশন বা ইমিউন রেসপন্স হয় না। কিন্তু কোনো কারণে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলে অলমোস্ট 163 জিনের মধ্যে যে কোনো একটা জিনের মধ্যে অথবা কয়েকটা জিনের মধ্যে যদি মিউটেশন হয়, তখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ভুলক্রমে হেল্পার টি সেলের কাছে এই নর্মাল ফ্লোরার অ্যান্টিজেন প্রেজেন্ট করার সময় সিমুলটেনিয়াসলি সিগন্যাল 1 এবং সিগন্যাল 2 প্রোভাইড করে দেয়। ফলে হেল্পার টি সেল নর্মাল ফ্লোরার এগেনস্টে অ্যাক্টিভ হয়ে যায় এবং তাকে সে ফরেন
একটা ব্যাকটেরিয়া হিসেবে কাউন্ট করে গাট মিউকোসায় ইমিউন রেসপন্স অর্থাৎ ইনফ্লামেশন শুরু করে। এখান থেকে হয় একটা ক্রনিক ইনফ্লামেশন, সেটাই পরবর্তীতে লিড করে ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা আইভিডি যেটাকে বলছে আলসারেটিভ কোলাইটিস অথবা ক্রোনস ডিজিজ। सुखन लगन में हसब नसब में करम नियम में है सबसे आला। सुखन लगन में हसब नसब में करम नियम में है सबसे आला।